বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, গত পর্বে আমরা সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ সিলেট নির্বাচনী পরীক্ষা 2025 সাধারণ গণিত এর আমরা বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করেছিলাম 10 পর্যন্ত। আজকে বাকিগুলি সমাধান করার চেষ্টা করব। তাহলে তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। দেখো যে আজকে হলো 11 নম্বরের যে প্রশ্নটা হলো সেটা তোমরা একটু খেয়াল করো। নিচের চিত্র থেকে 11-12 নম্বর প্রশ্নের উত্তর দাও। নিচের দেখো চিত্র থেকে 11 নং ও 12 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে নিচের চিত্রটি একটু খেয়াল করো। দেখো এখানে এই একটি চিত্র দেওয়া আছে। এটা হলো এ বি সি ডি একটি চিত্রে এ বি সি ডি একটি লম্বস। চিত্রে এ বি সি ডি একটি রম্বস। তাহলে উহার এসি সমান দেওয়া আছে এই 12 সেন্টিমিটার। জি, উহার এসি সমান 12 সেন্টিমিটার, বিডি সমান 16, বিডি সেন্টিমিটার। এই চিত্র লম্বসের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? প্রশ্ন হলো 11 যে রম্বসের এটা 11 নম্বর প্রশ্নটা এখানে হওয়ার কথা। এটি হলো উদ্দীপক। যেহেতু উদ্দীপকটা হলো রম্বসের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার, এটি 1 নম্বরের অপশন। দেখো 96 বর্গ সেন্টিমিটার, 96 বর্গ সেন্টিমিটার। 2 নম্বর 72 বর্গ সেন্টিমিটার। 3 নম্বরে হচ্ছে তোমার 64 বর্গ সেন্টিমিটার, 48 বর্গ সেন্টিমিটার। এখন আমরা দেখি যে রম্বসের ক্ষেত্রফল আমরা জানি হতে রম্বসের ক্ষেত্রফলের সূত্র তোমরা জানো যে কর্ণদ্বয়ের গুণফল বাই 2। কর্ণ হচ্ছে এসি এবং হচ্ছে বিডি, গুণ দাও এসি গুণ বিডি বাই 2, অর্থাৎ কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক। ওকে, কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক, তার মানে কর্ণদ্বয়ের গুণফলকে 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এসি কোণের মান দেখো 12 আর বিডি কোণের মান দেওয়া আছে 16, ভাগ দিলে 2 8, 16 কাটলে 8 12 96 বর্গ সেন্টিমিটার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ যে 1 নম্বর অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। তাহলে আমরা দেখলাম অতি সহজেই লম্বসের ক্ষেত্রফল বের করা যায়। এসি কোণের মান দেওয়া আছে তোমার 12 সেন্টিমিটার, বিডি কোণের মান 16 সেন্টিমিটার। আমরা জানি লম্বসের ক্ষেত্রফল হচ্ছে তোমার
কর্ণদ্বয়ের গুণফল অর্থাৎ এসি কর্ণ গুণ হচ্ছে বিডি কর্ণ বাই হচ্ছে 2, একেবারে ইজি, পানি পানি পানির মতো করে। আশা করি যে তোমাদের এটি আর বলার কথা নয়। তাহলে চলো আমরা এটি মুছে নিই। আরেকটি প্রশ্ন হচ্ছে এখানে 12 নম্বর, যে লম্বসের তো দেখো যে এ বি কত, এখানে এ বি কত, তাহলে এটি আমরা মুছে দিতে পারি। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে 12 নম্বরের প্রশ্ন হলো, এখন এটি আমরা মুছে দিই, চিত্র আগেটি রয়ে গেল। যে 12 নম্বরের প্রশ্নটা হলো এ বি এর মান কত, এটি হচ্ছে প্রশ্ন। এ বি এর মান কত, অর্থাৎ রম্বসের বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। বুঝতে পারছো? এ বি এর মান যেহেতু চাওয়া হচ্ছে, রম্বস যেহেতু প্রত্যেক বাহুর সমান, এর মান বের করতে হবে। তাহলে আমরা অপশনগুলি লিখে নিই। এখানে দেখো ক 10 সেন্টিমিটার, দেখা খ 12 সেন্টিমিটার, গ 16 সেন্টিমিটার, ঘ হচ্ছে তোমার 96 সেন্টিমিটার। তাহলে আমরা এবার দেখি, আমরা জানি যে লম্বসের কর্ণদ্বয় ব্যাখ্যা, দেখো তথ্য ব্যাখ্যা 12 নম্বরের প্রশ্নের উত্তর, যে আমরা জানি 12 নম্বর প্রশ্নের জন্য যে রম্বসের কর্ণদ্বয়, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে তোমার সমদ্বি খণ্ডিত করে। লম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে তুমি দেখো যে এখন এ ও বি একটা ত্রিভুজ, তাহলে এটি হচ্ছে তোমার সমকোণ। খেয়াল করো চিত্র। তাহলে এইখান থেকে পুরাটা যদি এসি 12 হয়, তাহলে ও মনে করো পরস্পর ও বিন্দুতে ছেদ করলাম। তাহলে আমরা জানি যদি লম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, লম্বসের কর্ণদ্বয় পরস্পরকে ধরো ও বিন্দুতে, এইখানে ধরে নিলাম যে ও বিন্দুতে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এখানে ধরো এ, তাহলে ধরলাম আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এ ও বি ত্রিভুজ থেকে পাই। তাহলে এ ও এর মান হবে, যেহেতু এটি এসির মান 12, তাহলে এ ও সমান হবে তোমার 6, এটুকু হবে তোমার 6, আর এটুকু যেহেতু 16, এটুকু হবে তোমার ওডি 8, আর এখান থেকে বিও হবে 8। তাহলে এখন আমরা সমকোণী ত্রিভুজ, দেখো সমকোণী ত্রিভুজ কত, এ ও বি থেকে, ত্রিভুজ এ ও বি থেকে পাই, দেখো এ ও বি থেকে পাই। তাহলে এ বি স্কোয়ার সমান এ ও স্কোয়ার যোগ বি ও স্কোয়ার। এইবার এ ও এর মান এখানে দেখো, যেহেতু সমকোণে সমদ্বিখণ্ডিত করি, 6 প্লাস বি এর মান 8, তাহলে 6 6 36 আর 64, তাহলে 100। এই হলো তোমার এবির মান 10 সেন্টিমিটার। তাহলে 1 নম্বরের অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। ওকে, তাহলে দেখো আমরা যেতে পারি
অন্য আরেকটি প্রশ্ন 13 নম্বরের একটি প্রশ্ন আছে, দেখো একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 3 গুণ করা হলে উহার ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। একটি যদি বর্গের, তাহলে আমরা এটি মুছে নিতে পারি। ওকে, চলো আমরা এটি মুছে নেই। তার পরবর্তী টাকটি তোমাদের সুবিধার্থে আমি লিখে দিচ্ছি। দেখো, তেরো নম্বরে দেখো যে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 3 গুণ করা হলে, একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 3 গুণ করা হলে উহার ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। উহার ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, ডাটা একটু সমস্যা মনে হয়। একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 3 গুণ করা হলে উহার ক্ষেত্রফল কত গুণ হবে, এরকম হওয়ার কথা ছিল। এরকম ধরে যদি আমরা অঙ্কটা করি, দেখো 1 নম্বরে অপশন, সেটা হচ্ছে তোমার দ্বিগুণ, খ নম্বর 3 গুণ, গ 4 গুণ, গ হলো তোমার 9 গুণ, এরকম। তাহলে বৃদ্ধি পাবে, যদি একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 3 গুণ করা হলে উহার ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। দেখো, আমরা যদি ধরি ব্যাখ্যা, যে বর্গের বাহুর দৈর্ঘ্য ধরলাম, দেখো 2, একটা বর্গ, এর বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম 2 মিটার, এটাও 2, এটাও 2, এটাও ধরো 2 মিটার, তাহলে 2 মিটার করে আমরা ধরে নিই, 2 2, তাহলে এর ক্ষেত্রফল হবে 2 দুগুণে 4। যদি প্রত্যেক বাহুর মান দেখো, যদি 3 গুণ বৃদ্ধি করা হয়, তাহলে 3 গুণে কত হয় 6, তাহলে এটি হবে তোমার 6, এটি হবে 6, এটি 6, অর্থাৎ বর্গের বাহু যেহেতু প্রত্যেকটি সমান, তাহলে বর্গক্ষেত্রটা তোমার এরকম বড় হয়ে যেতে পারে। তাহলে আমরা যদি খেয়াল করি, তাহলে এটি হয়ে গেল 6, 3 দুগুণে 6, এটিও হয়ে গেল তোমার 6। যদি চিত্রটাও ভালো না হতো, একটা ধারণা আর কি তোমাদের দিচ্ছি, মনে করো যে চিত্রটি তো বেশি সুন্দর করতে পারি না। এই দেখো, তাহলে এখন এর ক্ষেত্রফল হবে, তাহলে 6-এর উপর যদি বর্গ করো, 6 6 36 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা প্রথম ক্ষেত্রের ক্ষেত্রফল পেয়েছিলাম 4, আর এখন 3 গুণ করাতে 3 দুগুণে 6 বাহুর দৈর্ঘ্য, তখন হচ্ছে তার ক্ষেত্রফল। তাহলে প্রথম ক্ষেত্রফলের হলো তোমার 4 ভাগ হলো তোমার 36, তাহলে কত গুণ হয় দেখো, তাহলে 4 রেখে, তাহলে 4 নং 36, তাহলে আমার 1:9, অর্থাৎ 1:9, তাহলে বোঝা গেল যে এর ক্ষেত্রফল 9 গুণ বৃদ্ধি পাবে। ওকে, এই উত্তরটি সঠিক হতে পারে, আশা করা যায় এটির উত্তর কাছাকাছি। ওকে, তাহলে আমরা এই প্রশ্নটি মুছে নিতে পারি। ওকে, ধন্যবাদ। এইবার আমরা যাই অন্য আরেকটি প্রশ্নের সমাধানে। দেখো 14 নম্বরের প্রশ্নটি, সেটা এইবার দেখো 14 নম্বরের প্রশ্নটি হলো যে 2/3 বা
5/6 অনুপাত 4/5 এর সরল অনুপাত কোনটি? এর সরল অনুপাত দেখো কোনটি? এর সরল অনুপাত কোনটি? অপশন একে দেওয়া আছে 24, 25, 20, 24, 25, 20, খ 20, 25, 24, 20, 25, 24, গ 3:6:5, 3, 6, 5, ঘ হলো তোমার 2, 5, 4, 2, 5, 4। এটি হচ্ছে তোমার সরল অনুপাত। তাহলে দেখো অপশন ব্যাখ্যা দেওয়া আছে, এখানে মানে 2/3 অনুপাত বা রেশিও 6 অনুপাত 4/5। এখানে তোমার তিনটি ভগ্নাংশ 2/3 অনুপাত 5/6 অনুপাত হচ্ছে 4 তোমার দেখো এটি সরল অনুপাতে বিভক্ত করতে হবে। তাহলে আমরা যদি এর সরল অনুপাত বানাই তাহলে তুমি প্রথমে কি করবে কাজটা সেটা বুঝো। এখানে ভগ্নাংশগুলোর হর হচ্ছে 3, 6, 5, এটি লসাগু করো 3, 6, 5 এর লসাগু করলে আমরা পাই দেখো 1, 3 দুগুণে 6, 5। তাহলে লসাগু করলে আর যায় না, বাঘ যায় 3, তাহলে 3 একে 3, 3 দুগুণে 6, তাহলে 3, 5, তাহলে 3, 5, 5 দুগুণে 10, 3 10 30। আমরা লসাগু পেলাম কত? 3 গুণন 2 গুণন 5, 3 দুগুণে 6, 5 6 30। আমরা এখানে এই 3, 6, 5 এর লসাগু পেলাম। দেখো একটি সরল অনুপাতে কীভাবে বিভক্ত করা যায়। এই প্রত্যেকটি অনুপাতকে তুমি এই 30 দ্বারা গুণ করো। তাহলে প্রত্যেকটা অনুপাতকে যদি আমি 30 দ্বারা গুণ করি 6 দেখো, এরপরে 4 গুণন 30। ওকে, তাহলে তুমি যদি গুণ করো এই 3 10 30, তাহলে 10 দুগুণে এখানে হলো 20, এটিতে কাটলে 5, 5 5 25, এইখানে তোমার কাটলে 6, 4 6 24। দেখো 20, 25, 24 কোন অপশানে আছে? অপশানটা হলো তোমার 20, 25, 24 হলো 2 নম্বর অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এর সরল অনুপাত হলো 20, 25, 24। ওকে, আশা করি পরিষ্কার। তাহলে আমরা এটি মুছে নিতে পারি। ওকে, তাহলে যাই আমরা 15 নম্বর প্রশ্নের সমাধান। ওকে, দেখো 15 নম্বরের প্রশ্নটি হলো, এখানে টেস্ট পেপার থেকে আমি প্রশ্নগুলি তোমাদের উঠিয়ে দিচ্ছি। দেখো এখানে 15 নম্বরের প্রশ্ন, ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে হলে ত্রিভুজের দেখো অন্তর্বৃত্ত আঁকতে হলে ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে হলে এখানে আমরা দেখি 1 নম্বরের অপশনটা হলো এরকম যে বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হয়। বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হয়, সমদ্বিখণ্ডিত করতে হয়, এই 1 নম্বর অপশান। 2 নম্বরে দেওয়া আছে কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। হ্যাঁ, কোণকে সমদ্বিখণ্ডিত করতে হয়। ঠিক আছে, তাহলে
বৃত্তের ভিতরে ত্রিভুজ অঙ্কন করা হয় 2 3 যে বৃত্তের ভিতরে ত্রিভুজ অঙ্কন করা হয়। তাহলে বৃত্তের ভিতরে যদি ত্রিভুজ অঙ্কন করা হয় তাহলে নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক? 1 নম্বর অপশান 1 খ, 2 নম্বর 2, 3 নম্বর 3, 4 নম্বরে 1 ও 2। এখন আমরা এটি কিন্তু একবারে সহজ, তুমি যদি অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত, পরিবৃত্ত সম্পর্কিত অধ্যায় 8 অঙ্কন করে থাকো তাহলে বলা হচ্ছে যে 1 নম্বরে বাহুকে, ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে হলে বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হয়। নট অন্তর্বৃত্ত আঁকতে হলে এইখানে এইগুলি দেখো, এই একটা ত্রিভুজ, এর যদি অন্তর্বৃত্ত আঁকতে হয় তাহলে কোনকে সমদ্বিখণ্ডিত করতে হয়। যে অর্থাৎ যদি ত্রিভুজ এ, ব্যাখ্যাটা দেখো, বি সি হয়, দুটি কোণের সমদ্বিখণ্ডক পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে ওখান থেকে তোমার লম্ব আঁকতে হয় এদিকে। তাহলে লম্ব যদি আঁকি তাহলে আমরা এইখান থেকে এনে যোগ করলে দেখো এই, তাহলে ও ডি মনে করো লম্ব, তাহলে কোণের সমদ্বিখণ্ডিত করতে হয়। তাহলে এই অপশনটি একমাত্র সঠিক, 2 নম্বর অপশনটি। তাহলে খ নম্বরের অপশনটি হচ্ছে তোমার একমাত্র সঠিক উত্তর। ওকে, তাহলে আমরা যেতে পারি। বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হয় পরিবৃত্তের ক্ষেত্রে, বৃত্তের ভিতরে ত্রিভুজ অঙ্কন করা হয়, এটিও মিথ্যা, কাজেই 2 নম্বর অপশনটি সঠিক। ওকে, তাহলে আমরা এটি মুছে নিতে পারি। এটি একেবারেই সহজ, তোমরা অধ্যায় 8 যদি তোমরা পড়ে থাকো। এইবার দেখো আমরা যাই 16 নম্বরের প্রশ্নটি সমাধান করতে। দেখো 16 নম্বরের প্রশ্নে দেওয়া আছে পি প্লাস 1/p ইকুয়াল টু 2√2, যেখানে তোমার কি দেওয়া আছে দেখো, যেখানে তোমার পি গ্রেটার দেন 0 হলে, পি গ্রেটার দেন 0 হলে পি মাইনাস 1/p সমান কত, এটি কিন্তু তোমাকে বের করতে হবে। ঠিক আছে, 1 নম্বরের অপশন দেখো, এখানে আছে 2 নম্বরের অপশনে দেওয়া আছে 2√3, 3 নম্বরের অপশনটি হচ্ছে 6, 4 নম্বরের অপশন হলো তোমার 8√2। ওকে, তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে দেওয়া আছে এত হলে, যেখানে আমরা জানি, ব্যাখ্যা দেখো, যে আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এই সূত্রটি তোমরা সবাই জানো আশা করি। ঠিক আছে, যে এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে এ ধরো পিকে আর 1/p এর বি ধরো, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এটির মান কিন্তু এখানে দেওয়া আছে 2√2 মাইনাস 4, 2 দুগুণে 4, আর হলো তোমার মাইনাস 4। এখানে দেখো কত হয়, এইখানে অপশনটি হলো 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 4 দুগুণে হচ্ছে তোমার 8, 8 থেকে 4 বার থাকছে তোমার 4। এইখানে যদি আমরা পি মাইনাস বি এর মান বের করি তাহলে এটির উপর বর্গমূল, আমরা পজিটিভ মান ধরে নিলাম, প্লাস মাইনাস দিইনি, তাহলে হচ্ছে 2। তাহলে দেখো 1 নম্বরের অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। ওকে, তাহলে এ মাইনাস অর্থাৎ পি মাইনাস 1/p মান কত হচ্ছে 2। আশা করি সবাই এটি বুঝতে পেরেছ। ওকে, তাহলে এটি আমরা মুছে নিই, এটি পানির মতন সহজ মনে হয়। এইবার দেখো
আমরা যাব, দেখো এখানে 17 নম্বরের একটি কোশ্চান আছে। কোনো বর্গের বাহুর দৈর্ঘ্য 8 হলে উহার কোণের দৈর্ঘ্য, কোন বর্গের দেখা বাহুর দৈর্ঘ্য কত, 8 হলে কর্ণের দৈর্ঘ্য দেখো কত, এটি কিন্তু তোমাকে বের করতে হবে। কোনো বর্গের বাহুর দৈর্ঘ্য 8 হলে কর্ণের দৈর্ঘ্য কত। তাহলে আমরা ব্যাখ্যা দেখো, এটির ব্যাখ্যা আমরা লিখতে পারি, বর্গটি যদি তোমার এই হয় 8, মনে করো বর্গের বাহুর দৈর্ঘ্য 8, এটি 8 8, মনে করো এ বি সি ডি যদি বর্গ হয়, তাহলে এর কর্ণের দৈর্ঘ্য হবে এসি। তাহলে আমরা তো জানি, তাহলে এ বি সি হচ্ছে সমকোণী ত্রিভুজ থেকে এ বি সি সমকোণী ত্রিভুজ থেকে পাই, সমকোণী ত্রিভুজ থেকে পাই, আমরা লিখতে পারি সমকোণী ত্রিভুজ থেকে, তাহলে এসি স্কোয়ার এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এইখানে কিন্তু আমরা লিখতে পারি এ বির মান 8, বিসির মান হচ্ছে তোমার 8 8 8 64 128, ওকে। তাহলে 128, এই যে 128 আমরা লিখলাম, কর্ণ রুট করলে আমরা পাই, এটি ব্যঙ্গে যদি লিখি 64 গুণন হচ্ছে 2, তাহলে 64 বর্গমূল করলে 8√2, অর্থাৎ 8√2। আমরা 8√2, দেখো এখানে অপশন কিন্তু আমি লিখিনি, এখন লিখে দিচ্ছি। দেখো প্রথমটা দেওয়া আছে √2, খ নম্বরের অপশন 8√2, 8√2। গ নম্বরের অপশন হচ্ছে তোমার 8√, গ নম্বরের অপশন 8√8। তাহলে আমরা এখানে পেয়েছি, দেখো 8√2, 8√2, 2 নম্বরের অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি তোমরা একটু বুঝতেই পেরেছ, ওকে। এখন আমরা যেতে পারি 18 নম্বরের যে প্রশ্নটি আছে সেটি সমাধান করার জন্য। তাহলে চলো আমরা 18 নম্বরের প্রশ্নটি সমাধান করি, এটি মনে হয় পানির মতন সহজ। ওকে 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 দেখো 18 নম্বরের প্রশ্নটি হলো, এখানে দেখো তুমি দেয়া আছে যে cos 90 ডিগ্রি মাইনাস 2x ইকুয়াল টু সাইন 20 ডিগ্রি হলে x কত, হলে তোমার x সমান কত এটি বের করতে হবে। 1 নম্বরের অপশনটি তুমি দেখো যে আছে 10 ডিগ্রি, খ নম্বরের অপশন 20 ডিগ্রি, গ নম্বরের অপশন 45 ডিগ্রি, ঘ নম্বরের অপশনটা হচ্ছে 55 ডিগ্রি। তাহলে আমরা এটির মান বের করার চেষ্টা করি। দেখো যে এখানে দেওয়া আছে হলো তোমার, এইখানে দেওয়া আছে cos এই, তাহলে আমরা লিখতে পারি যে সাইন কোণের মান বেজোড় 90 এর গুণিতক, তাহলে হবে 2x ইকুয়াল টু
সাইন 20 ডিগ্রি বা এক্স 2x ইকুয়াল টু ওকে সাইন বা এক্স ইকুয়াল টু আমরা পেলাম পুরো অঙ্কটাই আমি তোমাদের করে দিচ্ছি। দেখো 10 ডিগ্রি, তাহলে এক্সের মান হলো তোমার 10 ডিগ্রি। তাহলে 1 নম্বরের অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি তোমরা এটিকে বুঝতেই পেরেছ। ওকে, তাহলে চলো আমরা যাই পরবর্তী প্রশ্নে। একটি চিত্র দেওয়া আছে। দেখো পরবর্তী প্রশ্নটা হলো একটি চিত্র দেওয়া আছে, এটি আমরা মুছে নিলাম। দেখো 19 নম্বর প্রশ্ন। দেখো যে একটি চিত্র দেওয়া আছে এখানে, যে পি এই এখানে একটি পি চিত্র দেওয়া আছে। এটি হলো 10, এই হলো পি আর কিউ 90 ডিগ্রি, আর এটি হলো তোমার 6। চিত্রে কট আর কত? চিত্রে কট আর কত? সেটি হলো আমার অপশন একে। দেখো একে আছে 7/4, 2 আছে 5/4, 5/3 4/5, 4-এর অপশনটা হলো 3/4। এই 4টি অপশন আছে। তাহলে আমরা দেখি, অর্থাৎ আর কোণের মান কত হচ্ছে কট। তাহলে এখানে চিত্র থেকে পাই, চিত্র থেকে পাই যেহেতু পি কিউ আর সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা লিখতে পারি পি কিউ স্কোয়ার ইকুয়াল টু পি আর স্কোয়ার মাইনাস, ডাইরেক্ট লিখলাম পি কিউ স্কোয়ার মাইনাস পি আর স্কোয়ার মাইনাস হলে কিউ আর স্কোয়ার, কিউ আর স্কোয়ার। পি আর এর মান দেখো চিত্র থেকে 10, আর কিউ আর এখানে দেখো আছে 6। তাহলে 10 10 100 মাইনাস 36 থাকছে তোমার 64। তাহলে পি কিউ এর বর্গ করলে আমরা পাইলাম 8। তাহলে এই বাহুটির মান পেলাম 8। তাহলে এই কোণের মান যেহেতু কট, তাহলে সুতরাং কট আর, দেখো কট আর এর মান আমরা বের করতাম। আমরা জানি যে টেন যদি হইতো, টেন হলে লম্ব বাই ভূমি, কট ইকুয়াল টু ভূমি বাই লম্ব। তাহলে কট 6/8 হবে, ভূমি বাই লম্ব 6/8। কাটাকাটি করলে 2 × 3, এটি হলো 4। তাহলে আমার অবশিষ্ট রইল 3/4। তাহলে 4 নম্বরের যে অপশনটি আছে সেটি হচ্ছে 3/4। এটি হলো তোমার সঠিক উত্তর। আশা করি তোমরা এটিকে বুঝতেই পেরেছ। ওকে, কটের সূত্র আমরা বসিয়ে দিয়েছি। কট হলো ভূমি বাই লম্ব, উল্টা টেনের কাজে আমরা এখানে, আর টেন হলো লম্ব বাই ভূমি, দুটো হলো উল্টা। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে এটি আমরা মুছে নিলাম। ওকে, চলো আমরা যাই পরবর্তী প্রশ্নের সমাধান করতে। ওকে, দেখো এখানে 20 নম্বরের একটি প্রশ্ন আছে। সেটি হলো যে 20 নম্বরের প্রশ্নটি হলো আলফা বিটা ও গামা, আলফা বিটা গামা ও থিটা বর্ণগুলো এটি হলো তোমার বর্ণগুলো হলো 1 নম্বরে মিশরীয় ইতালিয়ান, অপশান আছে 4টা, মিশরীয়, 2 ইতালিয়ান। এটি হলো তোমার এক কথার উত্তর বেবিলনীয়, বেবি। দেখো
বেবিলনীয়। এখানে গ হচ্ছে গ্রিক, এই উত্তর হলো গ্রিক। তাহলে এটি আমরা বইয়ের অধ্যায় পড়লেই, ত্রিকোণমিতি অধ্যায় পড়লেই আমরা জানতে পারি। এটি হচ্ছে তোমার যেমন আলফা বিটা এবং হলো এটির নাম আলফা, এটি বিটা, এটি গামা এবং থিটা বর্ণগুলো হলো তোমার গ্রিক দেশের বর্ণ বা ভাষার অক্ষর। ওকে, আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। তাহলে আমরা যাই অন্য একটি প্রশ্নে। চলো, এটি আমরা মুছেই নিলাম। তাহলে 21 নম্বরের প্রশ্নটি হলো যে, দেখো 21 নম্বর দেওয়া আছে যে দেওয়াজ কোসেক, দেখো কোসেক এ প্লাস কটে, কটে ইকুয়াল টু 4/7 হলে হলে কটে কটে কোসেক এ ইকুয়াল টু কত, কোসেক কটে মাইনাস কোসেক এ সমান কত, এটি হলো প্রশ্ন। দেখো 1 নম্বরের অপশনটি হচ্ছে 7/4, 7/4, 4/7 7 মাইনাস 4/7, 7/4। এখানে যে অপশনগুলো দেওয়া আছে, এখন আমরা দেখি যে নিচের কোন অপশনটি সঠিক। তত্ত্ব ব্যাখ্যা দেখো, আমরা জানি, দেখো আমরা জানি কোসেক স্কোয়ার মাইনাস কোসেক স্কোয়ার ইকুয়াল টু মাইনাস তোমার কট স্কোয়ার ইকুয়াল টু 1। কোসেক স্কোয়ার যেহেতু 1 প্লাস কট স্কোয়ার, তাহলে আমরা লিখতেই পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হিসেবে প্লাস কট এ ভাঙাও কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু 1। বাহ, এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোসেকে প্লাস কটের মান 4/7, সরি, আর এখানে তোমার আছে কোসেকে দেখো মাইনাস কটে ইকুয়াল টু 1, বা এখানে যদি একটা মাইনাস কমন নিয়ে নাও তাহলে আমরা পাই 4/7 মাইনাস একটা কমন গেলে এখানে কটে মাইনাস কোসেকে ইকুয়াল 1, বা কটে মাইনাস কোসেক এ যদি তুমি ভাগ দিও তাহলে কিন্তু এখানে উল্টে যাবে, মাইনাসটা ওদিকে যাবে এবং 7 যাবে উপরে, 4 আসবে নিচে, তাহলে -7/4। -7/4 হচ্ছে 3 নম্বরের অপশনটি হচ্ছে। তাহলে তোমার এখানে সঠিক উত্তর। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। আমরা ত্রিকোণমিতি অধ্যায় 9-এর সূত্র ব্যবহার করছি, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু 1। এটিকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আবার এটিকে মান কিন্তু এখানে দেওয়া আছে, এখানে বসিয়ে দিয়েছি। আশা করি তোমরা সবাই এটি বুঝতে পেরেছো। তারপরে
আর গুণন দিয়ে ভাগ করে দিচ্ছি ডান পাশের 1কে। আর এখানে কিন্তু এই মাইনাস কোথায় থেকে আসলো, এই কট, এখানে একটা মাইনাস কমন নেওয়াতে কট আসলো আগে আর কোসেক গেল পরে, এই মাইনাস কমন আর ওই মাইনাসটা ডান দিকে ভাগ করে দিলাম, তাহলে আমার -7/4। ওকে, আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। এখন আমি যাব নিচের চিত্র থেকে 22-23 নম্বরের প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করি। নিচের চিত্র থেকে 22 ও 23 নম্বর প্রশ্নের উত্তর দাও। এটি তাহলে মুছে নেই। ওকে, 22-23 নম্বরের প্রশ্ন উত্তর আমরা দেওয়ার চেষ্টা করি। নিচের চিত্র দেখো, নিচের চিত্র থেকে 22 নং ও 23 নং প্রশ্নের উত্তর। উত্তর দাও, 22 ও 23 নং উত্তর দাও। চিত্রটা হলো, দেখো এই এখানে এ বি, এইখানে হলো তোমার সি, এ বি সি ডি, আর এইখানে তোমার দেখো এই যে এইখানে দেওয়া আছে 200, তাহলে এখানে দেখো এই কোণের মান দেওয়া আছে। আমরা একটু দেখি যে কোণের মান একেবারে পিচ্ছি করে দেওয়া বোঝা যায় না চিত্রে, দেখি তাহলে টু এক্স 220, 2x - 10, 2x এটুকু হচ্ছে 2x - 10, আর এইখান থেকে এটুকুর মান হলো তোমার 220, এটির মান হলো 220। এখন তোমার প্রশ্ন হলো একে যে 22 নম্বরের যে প্রশ্নটা সেটা হলো যে এক্স এর মান কত। 22 হলো তোমার এক্স এর দেখো মান কত, সেটি কিন্তু 1 নম্বরের অপশন। দেখো 1 নম্বরের অপশন হচ্ছে 40 ডিগ্রি, 2 নম্বরের অপশন 75 ডিগ্রি, 3 নম্বরের অপশন 85 ডিগ্রি, 4 নম্বরের অপশন হলো তোমার 115 ডিগ্রি। ওকে, তাহলে আমরা 4টি অপশন দেওয়া আছে, একটু খেয়াল করো। এখানে কিন্তু 220 ডিগ্রি দেওয়া আছে স্থূলকোণ, যেহেতু 1 সমকোণ 2 সমকোণের চেয়ে বড়, এটির নাম হলো প্রবৃদ্ধ কোণ। তাহলে আমরা জানি যে বৃত্তের এটি হলো বৃত্তস্থ কোণ, এখানে হচ্ছে তোমার বৃত্তস্থ কোণ হলো তোমার দেখো বি এ ডি, এর মান হচ্ছে 2x, আর বৃত্তস্থ, তাহলে এইখানে এই কেন্দ্রস্থ কোণ এটুকুর মান কত হবে? 360 হলো এই পুরোটা কেন্দ্রে, ও বিন্দুতে যে কোণটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে 360, 220 বাদ দাও, দেখো এখানে কত অবশিষ্ট থাকে। তাহলে 360 - 220, তাহলে অবশিষ্ট রইল 140, তাহলে এইটুকুর মান হবে 140। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, দেখো তত্ত্ব ব্যাখ্যা, যে আমরা এ ও না বি ও ডি এর মান 140 ডিগ্রি আমরা পেলাম, এদিকে পুরা 360 থেকে বাদ দিলে, তাহলে আমরা জানি এই বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের হয় অর্ধেক,
তাহলে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক অথবা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের ডাবল। তাহলে আমরা লিখতে পারি যে 2x - 10 ইকুয়াল টু 100, কেন্দ্রস্থ কোণ 140। এটিকে যদি তুমি বাদ দাও তাহলে অর্ধেক, যেহেতু বৃত্তস্থ কোণ 2x - 10 কেন্দ্রস্থ কোণের অর্ধেক, কাজেই আমরা বাদ দিয়ে দিলাম মাইনাস। দেখো এখানে হলো 70 ডিগ্রি বা 2x 70, 10 যদি ওদিকে নিয়ে যাও 80, তাহলে 80 2x সমান 80 বা x এর মান আমরা পাবো এখানে 80/2 40 ডিগ্রি। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। তাহলে 1 নম্বরের অপশনটি হলো তোমার সঠিক উত্তর। x এর মান হলো তোমার 40 ডিগ্রি। x এর মান কত? 40 ডিগ্রি। আশা করি তোমরা এটা বুঝতেই পেরেছ। তাহলে আমার 22 নম্বর প্রশ্নটির সমাধান এখানে শেষ। দেখো ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে আমরা যাই 23 নম্বর প্রশ্নটি সমাধান করি। এটি শেষ। আশা করি তোমরা সবাই বুঝেছ। এখন আমরা 23 নম্বরের প্রশ্নটি হলো, দেখো এখানে প্রশ্নটি লিখে দিচ্ছি 23-এর কি উত্তরটা হবে। ABCD একটি 1 নম্বরে দেওয়া আছে। 1 নম্বর অপশনটা হলো যে ABCD চিত্রের, দেখো ABCD আগের চিত্র দেখো, খেয়াল করো। ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, তাই তো ঠিকই আছে। ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ওকে, তাহলে এটি সঠিক আশা করি। 2 নম্বর, প্রবৃদ্ধ কোণের মান 260। প্রবৃদ্ধ কোণের মান 220 ডিগ্রি। ওকে, এটিও সঠিক। কেন্দ্রস্থ কোণের মান 140। 1 2 3, কেন্দ্রস্থ কোণ 140। তাহলে কেন্দ্রস্থ কোণের মান হচ্ছে 140। তাহলে অপশন 1 নিচের কোনটি সঠিক? 23 নম্বরে হচ্ছে এটি। 23 নম্বরের প্রশ্ন দেওয়া আছে এখানে, দেওয়া 23 যে প্রশ্ন 3টি দেওয়া আছে। ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, নিচের কোনটি সঠিক? নিচের কোনটি তাহলে সঠিক? প্রশ্ন 1 দেখো 1 ও 2। খ অপশন 1 3, ঘ অপশন 2 3, গ অপশন 1 2 ও 3। এখানে 3টি অপশানই সঠিক, কারণ আমি দেখিয়ে দিচ্ছিলাম আগের চিত্রে। আবারও তোমার একটু ধারণা দিই। দেখো এই, তাহলে এইখানে দেখো এটি হচ্ছে প্রবৃদ্ধ কোণ ও বিন্দুতে, আর এটি হচ্ছে তোমার বৃত্তস্থ কোণ। তাহলে এই বৃত্তস্থ কোণ, এই প্রবৃদ্ধ কোণ ABCD এটা একটি বৃত্তস্থ চতুর্ভুজ। 1 নম্বরও সঠিক। আর প্রবৃদ্ধ কোণের মান BOD এটি 222। তাহলে এটি 2 সমকোণ অপেক্ষা বড়, 180 থেকে। এটি হচ্ছে তোমার প্রবৃদ্ধ কোণ, এটিও সঠিক। আর যেহেতু পুরোটা হচ্ছে তোমার 300, এই পর্যন্ত 360 যদি ঘোরাও, 360 থেকে যদি 222 বাদ দাও তাহলে 140। তাহলে কেন্দ্রস্থ কোণ 140, এটিও সঠিক। তাহলে আমার 1 2 3 তিনটি প্রশ্নই সঠিক, বা 1 2 3 নম্বর, অর্থাৎ 4 নম্বর অপশনটি হচ্ছে তোমার
সঠিক উত্তর। আশা করি তোমরা ব্যাখ্যাটি বুঝতেই পেরেছ। ওকে, ধন্যবাদ। তাহলে আমরা যেতে পারি এখন 24 নম্বরের যে প্রশ্নটি আছে যে বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোনটি? উপচাপে, এটি মুছে নাও। তাহলে নিলাম এটি মুছে। দেখো যে এখন যে প্রশ্নটা 24 নম্বর, যে বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোনটি? দেখো এক নম্বরের প্রশ্নটা হলো 60 ডিগ্রি, 2 নম্বর 75 ডিগ্রি, 3 নম্বর হলো তোমার 90 ডিগ্রি, 4 নম্বর 108 ডিগ্রি। তাহলে বৃত্তের উপচাপে, তাহলে আমরা আগে বৃত্তটা অঙ্কন করি। দেখো ব্যাখ্যা, তথ্য ব্যাখ্যা। দেখো এখানে যে আগে বৃত্ত অঙ্কন করি যদি, তাহলে উপচাপ বলতে বৃত্তের যে পরিধির অংশ আছে সেই পরিধির অংশের কম অংশটুকুর নাম হলো উপচাপ। এটুকু ধরো তোমার এখানে হলো উপচাপ। তাহলে উপচাপ, কম অংশটা উপচাপ আর এই বেশি অংশটার নাম হলো অধিচাপ। তাহলে উপচাপের অন্তর্লিখিত কোণ এই যদি হয়, তাহলে এই কোণটা হবে স্থূলকোণ। তার মানে হচ্ছে 90 থেকে বড়। তাহলে 90 থেকে বড় কোণ একমাত্র হচ্ছে তোমার 108 ডিগ্রি। ওকে, তাহলে প্রশ্নটি মনে হয় বোঝা শেষ এখানেই। তাহলে এটি হচ্ছে প্রবৃদ্ধ কোণ, বা যেহেতু 100 কোণ অপেক্ষা বড়। ওকে, তাহলে আমরা এটি মুছে নিতে পারি। এটি একেবারে পানির মতো সহজ প্রশ্ন। দেখো এখন আমরা যাব 25 নম্বরের যে প্রশ্নটা আছে সেটি। দেখো যে 25 নম্বরের যে একটি প্রশ্ন আছে, এটি হলো এই ওয়াই অনুপাত এক্স ইকুয়াল টু জেড অনুপাত ওয়াই হলে, এটি হলে তাহলে আমরা লিখতে পারি। দেখো নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক? 1 নম্বরের দেখো প্রশ্ন 1 নম্বরে দেওয়া আছে, অপশানটা হলো 1, 3, 1, 2 ও 3 নম্বর। খ 1, 2, 2, গ নম্বর 2, 3, 1, 3, 1, 3, গ নম্বর 2 ও 3। তাহলে 1 নম্বরের অপশন দেখো এখানে ওয়াই বাই এক্স ইকুয়াল টু ওয়াই বাই এক্স জেড বাই ওয়াই। 1 নম্বরটা সঠিক মনে হয়। দেখো ক্রমিক সমানুপাতের সূত্র অনুসারে 1 নম্বরটা সঠিক। তাহলে এক্স বাই 2 ওয়াই ইকুয়াল টু আর ওয়াই বাই জেড। 1 নম্বরে ওয়াই স্কোয়ার জেড এক্স, আর এটি কি গুণ করলে ওয়াই স্কোয়ার জেড এক্স। তাহলে 2 নম্বরটাও সঠিক। 3 নম্বরের অপশনটা দেখো জেড বাই ওয়াই, জেড বাই ওয়াই এক্স বাই ওয়াই। তাহলে এটি বেঠিক, কাজে এটি সঠিক নয়। 1 আর 2 উত্তর হচ্ছে তোমার সঠিক। খ নম্বরের অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। ওকে, আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। ওকে, তাহলে আমরা এটি মুছে নিতে পারি। ধন্যবাদ। তাহলে আমরা যাই অন্য আরেকটি প্রশ্নের সমাধানে। 26 নম্বরের প্রশ্নটি দেখো এখানে এ ও বি কেন্দ্র বিশিষ্ট 2টি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে। এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ। 26 নম্বরের প্রশ্নটি হচ্ছে একটি ক্রিটিক্যাল প্রশ্ন, যে এ বি
কেন্দ্র বিশিষ্ট, কেন্দ্র বিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে, বিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে, অন্তঃস্পর্শ করেছে। এক কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ, এক কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার ও বিকেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার ও বি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার। এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? অপশান 1 সেন্টিমিটার, ক 1 সেন্টিমিটার, খ 2-4 সেন্টিমিটার, ঘ দেখো 10 সেন্টিমিটার, গ 13 সেন্টিমিটার। এই হলো 4টি অপশান দেওয়া আছে। এখন ডাকটি করে এ ও বি কেন্দ্র বিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করছে। এক কেন্দ্র বিশিষ্ট বৃত্তির ব্যাসার্ধ 7 সেন্টিমিটার ও বি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের, দেখো ডাক্তার ভুল করল, বৃত্তের ব্যাস, বি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের 7 সেন্টিমিটার, দেখো একটু বলেছে যে এক কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার ও বি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস হবে, এখানে দেখো সরি, এইখানে হবে তোমার ব্যাস 6 সেন্টিমিটার, ডাকটি ভুল করে ফেলেছিলাম। এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? তাহলে আমরা প্রথমে ডাকটি আগে শুদ্ধ করে নিলাম। দেখো এখানে আমরা দুইটি বৃত্ত, একটার ব্যাসার্ধ হচ্ছে তোমার এইখান থেকে এর ব্যাসার্ধ 7 সেন্টিমিটার, ধরো এটি 7 সেন্টিমিটার। আবার এইটি আরেকটি বৃত্ত, এটিকে অন্তঃস্পর্শ করেছে। দেখো আরেকটি বৃত্তের ব্যাস হচ্ছে তোমার, এটিকে অন্তঃস্পর্শ করে এই দেখো এটি কিন্তু অন্তঃস্পর্শ করেছে, এটি আমরা বৃত্তটি কি দেখো তাহলে এটির ব্যাসার্ধ বড়টির হচ্ছে তোমার 7 আর এটির ব্যাস হচ্ছে তোমার 6, তাহলে ব্যাসার্ধ হবে তোমার হবে এখানে দেখো 3 সেন্টিমিটার। তাহলে ও হলো প্রথম বৃত্তের যদি কেন্দ্র হয়, তাহলে এইখানে দেখো যে
একটা বৃত্ত এর ব্যাসার্ধ হচ্ছে এইটুকু হলো তোমার কত 7 সেন্টিমিটার। ছোট বৃত্তটি এর ভিতরে অন্তঃস্পর্শ করেছে, এর ব্যাসার্ধ হলো এখান থেকে এইখানে যদি এর কেন্দ্র হয় তাহলে এর ব্যাসার্ধ হবে 3, এইখান থেকে এখানে 3 সেন্টিমিটার। তাহলে দুটো বৃত্তের কেন্দ্রদ্বয়ের এটি হলো ছোট বৃত্তের কেন্দ্র আর বড় বৃত্তের কেন্দ্র, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে, তাহলে এটি হচ্ছে ব্যাসার্ধ। ছোট বৃত্তের এইটুকুর মান হলো 3 আর এইটুকু যদি বিয়োগ করো পুরাটা 7 থেকে তাহলে এইটুকু হবে 4। তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, সুতরাং কেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 7 - 3, উত্তর হবে 4 সেন্টিমিটার। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। 2 নম্বর অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। ওকে, দুই বৃত্তের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব বিয়োগ করলেই অন্তর বের হয়ে গেল মধ্যবর্তী দূরত্ব, যেহেতু একই বিন্দুতে স্পর্শ। এখানে এটি শেষ। তাহলে চলো আমরা যাই 27 নম্বরের যে একটি প্রশ্ন আছে এখানে দেখো। 27 প্রশ্নটা হচ্ছে y বিলংস টু তোমার n, y বিলংস টু কত n হলো স্বাভাবিক সংখ্যা, যেন y মৌলিক সংখ্যা, যেন y মৌলিক সংখ্যা, y এর মান এবং 7-এর চেয়ে ছোট, y এর মান 7-এর চেয়ে ছোট। তাহলে এটি কোনটি সঠিক? সেটটির তালিকা পদ্ধতি কোনটি? সেটটির তালিকা পদ্ধতি কোনটি হবে সেটা 1 নম্বরের 1, 3, 5। খ দেখো 2, 3, 5, 2, 3, 5। গ 2, 3, 5, 7, 2, 3, 5, 7, 8। দেখো 1, 3, 5, 7, 1, 3, 5, 7 এটি। তাহলে দেখো 5, 7, 2, 3, 5, 7। এখানে দেখো যা বলা আছে যে y এর মান স্বাভাবিক সংখ্যার ভিতরে আছে বা মধ্যে আছে এবং মৌলিক সংখ্যা y এর মানগুলি হবে মৌলিক সংখ্যা যেহেতু এবং 7-এর চাইতে ছোট, তাহলে হবে তোমার 7-এর চাইতে ছোট মৌলিক সংখ্যা হলো 2, 3, 5, 6 হবে না, এই 2, 3, 5। তাহলে এইখানে খ নম্বরের অপশনটি হবে তোমার সঠিক উত্তর। নিচের তালিকা পদ্ধতিতে কোনটি সঠিক হলো 2, খ নম্বরের অপশনটি হলো তোমার সঠিক উত্তর। ওকে, তাহলে আমরা 28 নম্বরের প্রশ্নটির সমাধানে এটি শেষ। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। দেখো 28 নম্বরে বলা হচ্ছে দুইটি সংখ্যার অনুপাত, দুইটি সংখ্যার অনুপাত বলা হচ্ছে 7:3 এবং এদের গসাগু গসাগু 4 হলে গসাগু 4 হলে সংখ্যা দুটির অন্তর কত? সংখ্যা দুইটির অন্তর কত? 1 নম্বরে 4, খ নম্বরে 12, নম্বরে 16, গ নম্বরে হচ্ছে 20, 40। ওকে, এখন দেখো যে সংখ্যা দুটির গসাগু 4। তাহলে আমরা ব্যাখ্যা ধরি। প্রথম সংখ্যাটি
ধরলাম 7x, যেহেতু এই অনুপাত দেওয়া আছে 7:3। দ্বিতীয় সংখ্যাটি ধরো 3x, x একটি গুণিতক। এখানে তুমি দেখা যে 7x, 3x এদের গসাগু হলো x = 4 দেওয়া। তাহলে এদের গসাগু হলো, দুটোর মধ্যে কমন হলো x = 4। এখন তাহলে x = 4 হলে সংখ্যাটি, সুতরাং একটি সংখ্যা, প্রথম সংখ্যাটি হবে 7x সমান 7 পূরণ 4 28। দ্বিতীয় সংখ্যাটি 3x 3 পূরণ 4, তাহলে 3 4 12। অন্তর, এদের অন্তর মানে বিয়োগফল, অন্তর সমান দেখো 28 - 12 থাকছে 6 16। তাহলে 3 নম্বর অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। ওকে, এখন উপাত্ত, নিচের উপাত্ত থেকে 29 30 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। শতকরা বার্ষিক 5 টাকা মুনাফা, এই তাহলে আমরা মুছে নিতে পারি। ওকে, চলো আমরা এটা তাহলে মুছিয়ে নেই, একেবারে পানির মতন সহজ। নিচের উপাত্ত থেকে 30 নং ও দেখো 29 নং ও 30 নং প্রশ্নের উত্তর দাও। 1 নম্বরের অপশন, নিচের উপাত্ত দিয়ে 30 নং প্রশ্নের উত্তর দাও। 1 নম্বরে হচ্ছে যে উপাত্তটা হলো যে শতকরা বার্ষিক 5% হার মুনাফা 500 টাকার 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখা হলো। 500 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখা হলো। হলো 29 নম্বর প্রশ্ন, সরল মুনাফা কত? সরল মুনাফা কত? 1 7 500 টাকা, 2 1500 টাকা, 3 75 টাকা, 4 হলো 15 টাকা, মাত্র 15 টাকা। তাহলে এখানে 29 নম্বরের প্রশ্নের সমাধান দেখো। 29 নম্বরের প্রশ্নের সমাধান এখানে ব্যাখ্যা হচ্ছে যে আর এর মান হচ্ছে তোমার 5%, অর্থাৎ এটি হবে 100/5। আর ক্যাপিটাল বা মূলধন 500 টাকা, সময় n = হচ্ছে তোমার 3 বছর। তাহলে আমরা জানি I = সরল মুনাফা I PNR অথবা PRN একই কথা। P এর মান 500, N এর মান 3, R এর মান 100/5। 1 2 1 2 3 5 15 5 15 75 টাকা।
তাহলে সরল মুনাফা 3 নম্বর অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। ওকে, 29 নম্বরের প্রশ্নটির সমাধান এখানে শেষ। সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তাহলে সরল মুনাফা হচ্ছে তোমার 75 টাকা, এটা 29 থেকে প্রাপ্ত। সরল মুনাফা 75 টাকা, এটি মুছে নাও। এটি তাহলে আমার অপশনটি 30 নম্বর। তাহলে এখন দেখো এইটি থেকে 30 নম্বরের যে প্রশ্ন সেটি হলো এই তোমার সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। সরল মুনাফা ও চক্র বৃদ্ধি মুনাফার পার্থক্য। 1 নম্বর 3.81 টাকা, 2 নম্বর 75 টাকা, 3 নম্বর 78.81 টাকা, 578.81 টাকা। এগুলো হলো অপশান। তাহলে আমরা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করি। তাহলে 29 থেকে প্রাপ্ত সরল মুনাফা, 29 হতে সরল মুনাফা হলো তোমার 75 টাকা। আগেটি আমরা পেয়েছিলাম 29-এ, ওখান থেকে দেখো। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা সি ইকুয়াল টু চক্রবৃদ্ধি মূলধন বের করি আগে। পি ইন্টু কত 1 প্লাস আর এর সূত্র। এখানে কিন্তু দেখো পি এর মান 500 বসাইয়া দাও, পি এর মান বসাও 500, তো 1 প্লাস আর এর মান আমরা ক্ষতে করেছিলাম 100/5 আর সময় 3, তাহলে এন এর মান 3। আমরা পূর্বের 29 নম্বর থেকে এখানে এন এর মান বসিয়ে দিয়েছি, দেখো শর্টকাট করছে আর কি। তাহলে আমরা 500 যোগ 0.053 দেখো চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন সি কিন্তু বের করছি। তাহলে আমরা এখানে 1.05 এর উপরে 3 পাওয়ার, অর্থাৎ 1.05কে 3 বার গুণ করো, দেখো মুনাফার পার্থক্য। হ্যাঁ, 1.05 গুণন 1.05 গুণন 1.05 গুণন হবে 500, তাহলে হলো 578 দেখো 578.81 ধরো চক্রবৃদ্ধি মুনাফা। এখানে হলো চক্রবৃদ্ধি মূলধন, তাহলে চক্রবৃদ্ধি মুনাফা। সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা 578.81 মাইনাস আসল 500, তাহলে চক্রবৃদ্ধি 78.81 হলো চক্রবৃদ্ধি মুনাফা। 81 হলো চক্রবৃদ্ধি মুনাফা। এই 81 চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য। সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য 78.81 মাইনাস হলো সরল মুনাফা 75, 3.81। এই হলো তোমার সঠিক উত্তর।
3.81। 1 নম্বরের অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আজকে আমি 30টি সিলেট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অগ্রগামী নির্বাচনী পরীক্ষা 2025-এর 30টি প্রশ্নের সমাধান করেছি। তবে একটি প্রশ্ন কালকে ভুলে গিয়েছিলাম, সেটি হচ্ছে তোমার, দেখো সেই প্রশ্নটি আজকে আমি এখানে সমাধান করে দিচ্ছি। সেটি হলো তোমার 5 নম্বরে যে সুষম অষ্টভুজের প্রতিটি কোণের মান কত। এই প্রশ্নটি বাদ গিয়েছিল, আমি এটি তোমাদের সমাধান করে দিচ্ছি শেষে। তাহলে এটি আমরা মুছে নেই। ওকে, দেখো এখন আমরা বাদ পড়েছিল যে প্রশ্নটি, সেটি হলো যে তোমার 5 নম্বরের প্রশ্নটি বাদ পড়েছিল। এটি দেখো, এটি হলো যে সুষম অষ্টভুজের প্রতিটি কোণের মান কত। সুষম, দেখো অষ্টভুজের প্রতিটি কোণের মান কত। এটি অপশান, দেখো 135 ডিগ্রি, খ 120 ডিগ্রি, গ হলো তোমার 108 ডিগ্রি, গ অনলি 45 ডিগ্রি। সুষম অষ্টভুজের, তাহলে এখানে অষ্টভুজ বলতে এখানে অষ্টভুজের বাহুর সংখ্যা n এর মান হচ্ছে 8। দেখো 8 আর সরল কোণ, সুতরাং প্রতিটি কোণের মান, অর্থাৎ কোণের মান, প্রতিটি কোণের মান হবে অষ্টভুজের 8n-n/n-2 ইন্টু 180। এই সূত্র। এখানে অষ্টভুজের বাহু হইল n, তাহলে 8-2 গুণন 180/8। কাটাকাটি দাও। এখানে দেখো এখানে মনে হয় n নাই, আমরা হলো বাহুর সংখ্যা হচ্ছে n-2 ইন্টু 180। এটি সূত্র ভুল করে ফেলেছিলাম। দেখো তাহলে এখানে মান বসিয়ে দাও। 8, 6 আর এই হলো 180। সূত্র হলো n-2 ইন্টু 180 হলো প্রতিটি কোণের মান হবে। তাহলে কাটাকাটি করো, 2 দিয়ে কাটলে 3, আর এটির 2 দিয়ে কাটলে 4, আর এটির কাটলে 4 দ্বারা, 4 4 16, তাহলে 2 4 5 20, 45, 3 45, 3 5 15, 5 1, 3 4 12 আর 1 13, 135 ডিগ্রি। তাহলে আমার 1 নম্বর অপশনটি হচ্ছে সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। আজকে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে আমার ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ। তার আগে আমি একটি কথা বলে যাই যে যদি আমার ভিডিওটি তোমাদের কাছে উপকারী এবং ভালো মনে হয়, অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে, যারা এখনও সাবস্ক্রাইব করো না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা নতুন চ্যানেল হিসেবে। আর ভিডিওটি বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবে, একটি কমন একটি লাইক অবশ্যই করে যাবা। আমার উদ্যোগ হচ্ছে এটি গরিব দুঃখী ছাত্রদের জন্য, যারা প্রাইভেট পড়তে পারে না। আমি আশা করি যে আমার এই অঙ্কগুলো ফলো করলে তোমাদের কারো আর কোনো প্রাইভেট পড়ার কোনো দরকার হবে না। আশা করি তোমরা অঙ্কটি নিয়মিত যদি অনুসরণ করো এবং অবজেক্টিভ টাইপ প্রশ্নগুলো যদি তোমরা দেখে যাও, বুঝে শুনে পড়ো, আমি প্রত্যেক ধরনের প্রশ্নের সমাধান দিচ্ছি। আর কমানে যদি কোনো সমস্যা থাকে তো কমান লিখে তুমি কমান করতে পারো যে স্যার এই বিষয়টা দিলে ভালো হয়, আমি অবশ্যই তোমাদের সেই বিষয়ে সমাধান করার চেষ্টা করবো। অবশ্যই আজকের মতন এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকো। ওকে।